Okay, so we are going to talk about stories and storytelling today. So why do we need storytelling? You see, when you are delivering a message or you are delivering a presentation, it has to be interesting. So when you want to make it interesting, you have to make it in a way so that people listen to this. অডিয়েন্স যাতে জিনিসটা শোনে সেই কারণে আমরা স্টোরি টেলিংয়ের আশ্রয় নিই এবং এটা কি করে যে এটা একটা তোমার নিজস্ব একটা স্টাইল তৈরি করে দেয়। হাউ টু কনভে মানে হচ্ছে পৌঁছানো, হ্যাঁ, হাউ টু কনভে ইনফরমেশন মেসেজ অ্যান্ড আইডিয়াস থ্রু এ ন্যারেটিভ স্ট্রাকচার। মানে আমি একটা বর্ণনা দিচ্ছি, সেই বর্ণনার কনটেক্সটে আমি আমার মেসেজটাকে পৌঁছানোর চেষ্টা করছি। তো সেই ব্যাপারটাকে আমরা বলছি হলো স্টোরি টেলিং। তাহলে কি হবে যে ফার্স্ট ইউ আর সাপোজ টু স্টার্ট এই স্টোরি, বাট যেন তেন স্টোরি হলে হবে না, ইট হ্যাজ টু বি রিলেভেন্ট মানে কি প্রাসঙ্গিক, যে দ্য থিং ইউ আর টকিং অ্যাবাউট it has to connect with that particular topic. So you have to invent some sort of, or there are lots of stories, and a story bolte kintu basically it doesn't mean that every time you have to come up with a new story, you have to make up one erokom na je tumi ekta particular story tomake toiri korte hobe. Any kind of personal experience, any kind of historical event, any kind of recent current affairs, if that supports your message, you can include them. তুমি তাদেরকে নিয়ে আসতে পারো, হ্যাঁ। তো সেই জিনিসগুলো, even we also talk about anecdotes. I use a lot of anecdotes. কারণ কি, I was once a student like you guys. So when the problems I faced or the events I saw that maybe are relevant to you, তোমাদের কাছে সেটা প্রাসঙ্গিক হতে পারে, মনে হতে পারে, because most of the time a student goes through the same structure. It is almost like I have walked down this path, আমি এই রাস্তা দিয়ে হেঁটে গেছি, I know where the potholes are there. Potholes বলতে গর্ত. So I can tell you that there should be a pothole there, so you should be careful. So that is the thing about storytelling. So once you use a story to convey a message, you are actually connecting with the audience, and that audience, if they can actually relate মানে হচ্ছে এটাকে নিজেদের সাথে সম্পর্কযুক্ত করতে পারে বা নিজেদের এক্সপিরিয়েন্স বা মনোভাবের সাথে এটাকে সম্পর্কযুক্ত করতে পারে, then you are better connected with your audience, and that helps you tune with, এখানে কথাটা বলা নাই, আমি এইভাবে বলি, does anyone know the meaning? In tune or tune with. Tune মানে হচ্ছে, মনে করো তুমি একটা পার্টিকুলার গান গাইছো, তোমার সাথে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তুমি ওই গানের সাথে এটাকে মিলিয়ে ফেললা, দ্যাট ইজ কল্ড টিউন উইথ, ঠিক আছে? সো ওয়ান্স ইউ ডেভেলপ এ স্টোরি দ্যাট টিউনস উইথ দি অডিয়েন্সেস ইমোশন, দেন ইউ হ্যাভ গ্র্যাব দেয়ার অ্যাটেনশন, তুমি তাদের অ্যাটেনশনটা পেয়ে গেছো, ঠিক আছে? সো দ্যাট ইজ দি বেসিক পারপাস অফ স্টোরি টেলিং, হ্যাঁ। অ্যান্ড এটার সুবিধাটা কি, ইট রিয়েলি মেক্স অ্যান এফিশিয়েন্ট ডেলিভারি অফ দ্য মেসেজ ইউ হ্যাভ। তোমার যে মেসেজটা তুমি ডেলিভার করতে চাচ্ছ সেটা খুব সহজে অডিয়েন্সের কাছে পৌঁছে যায়। তো দেন what it does, we have to we can really we'll see some examples. এটার আরেকটা কাজ কি,
এটা প্রথমত অ্যাট ইটস কোর বলতে কি বোঝায়, কোরে ভেতরে, হ্যাঁ, স্টোরি টেলিং ট্রান্সেন্ডস মেয়ার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, যেটা আমি একটু আগে বললাম যে ট্রান্সেন্ড মানে হচ্ছে অতিক্রম করে যাওয়া, হ্যাঁ, অতিক্রম করে যায়। ওই জাস্ট তুমি হয়তো তোমার একটা প্রেজেন্টেশন আছে, খালি র ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এইসব আছে, কিন্তু ইফ ইউ ক্যান ব্লেন্ড তো বুঝি আমরা না, ব্লেন্ড মানে হচ্ছে মিশানো, ইফ ইউ ক্যান ব্লেন্ড দি সাম ইন্টারেস্টিং স্টোরি উইথ দ্যাট ফিগার, দেন ইট বিকামস রিয়েলি রিলেভেন্ট, প্রাসঙ্গিক হয়ে যায়, এবং দ্যাট হেল্পস দি অডিয়েন্স গেট এই ভিভিড পিকচার। ভিভিড মানে হচ্ছে পরিষ্কার, সুস্পষ্ট একটা ছবি পেতে তাকে, অডিয়েন্সকে সাহায্য করে। অ্যান্ড এটার ভেতরে কী থাকতে পারে, অফেন ইনভলভস ক্যারেক্টার্স, বিভিন্ন চরিত্র, প্লট, একটা কাইন্ড অফ একটা সিকোয়েন্সিয়াল একটা ধারা, a setting and a conflict, allowing the audience to immerse themselves in the narrative. একটা কনফ্লিক্ট, একটা থাকতে পারে, মানে জিনিসটা হচ্ছে অনেকটা যে তুমি স্টোরি টেলিং ক্যান বি অফ ডিফারেন্ট ফর্ম। এখানে যেটা বলা হচ্ছে যে এখানে একটা একদম কমপ্লিট একটা জিনিস নিয়ে কথা বলছি আমি, যেটার ভেতরে একটা ধারাবাহিকতা আছে, একটা কিছু ক্যারেক্টার আছে, অ্যান্ড কিছু নিয়ে দ্বন্দ্ব আছে, কনফ্লিক্ট আছে। সেই কনফ্লিক্টের কনটেক্সটে অডিয়েন্স গেটস ইমার্জ মানে হচ্ছে ডুবে যাওয়া, হ্যাঁ, নিমজ্জিত হওয়া, যে তুমি আসলেই স্টোরির সাথে নিজেকে মিলিয়ে ফেললা। এই যে আমরা এখন যদি ইসের কথা বলি, যেমন মনে করো ইসরায়েল আর হামাস ওয়ারের, যেটা একটা সবচেয়ে বেশি এখন কারেন্ট অ্যাফেয়ার্স, এখন সবচেয়ে বেশি সারা দুনিয়াকে রেখেছে, এনগেজ রেখেছে, সেটার ব্যাপারটা নিয়ে যদি আমরা কথা বলি, we can also get some parallels out of that. প্যারালাল মানে হচ্ছে আমরা তাদের সাথে সমান্তরাল একটা ধারা আমাদের এইগুলোতে আমরা দেখতে পারি। মনে করো বাংলাদেশে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে কি না আমরা জানি, হয়েছে, অবশ্যই হয়েছে। শান্তি বাহিনীর নাম শুনেছ? হোয়াট হ্যাপেন্স, তারা পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা গিয়ে সেটেল করতে চেয়েছে, জিয়াউর রহমানের সময় এটা করা হয়েছে সংসদে, উপদ্রুত এলাকা বিল নামে। এই যে আই এম টেলিং এ স্টোরি, উপদ্রুত এলাকা বিল নামে একটা বিল নিয়ে আসা হয়। সেখানে যারা বানভাসী লোকজন, চর এলাকার বাড়ি ঘর ভেঙে গেছে নদী ভাঙনে, তাদেরকে বলা হলো যে পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকাগুলো, এগুলো বিশাল এলাকা, লোকজন কম, এগুলোতে নিয়ে তাদেরকে সেটেল করা হোক। ফাইন, তো সেই কাজটা গভর্নমেন্ট করেছে। করার সময় যেটা হয়েছে, ওখানে যেই প্রচুর লোকজন চলে গেছে, প্রচুর লোকজন যাওয়াতে যেটা হয়েছে, পাহাড়িরা দেখছে যে তারা দে আর লুজিং দেয়ার ওন কালচার, তারা তাদের নিজের দেশে মাইনরিটি হয়ে গেছে, নিজেদের এলাকায় মাইনরিটি হয়ে গেছে। সো তাদের ভিতরে কিন্তু একটা ক্ষোভ বিল্ড আপ হয়েছে, এবং যারা গেছে ওখানে সেটলার্স, জুইশরাও কিন্তু সেটলার্স, তারা দেখা যাচ্ছে যে এলাকার ভালো জমিটা নিয়ে নিচ্ছে। অনেক জায়গায় কিন্তু এরকম হয়েছে যে এই পাহাড়িদের কিন্তু তারা কমিউনিটি এগ্রিকালচার করে। দ্যাট মিনস হোয়াট, দ্যাট নোবডি রিয়েলি ওনস দ্য ল্যান্ড, ইট ইজ ফর দি হোল কমিউনিটি, এবং দে টেক টার্নস, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন গোয়িং অন ফর জেনারেশনস। কিন্তু এখানে গিয়ে দেখা গেলো যে বাইরের লোকজন গিয়ে ওখানে জমি দখল করে ফেলছে। So there is a backlash, and that started as a conflict. তখন আবার we have the kind of support of other countries, so they got arms, and এই শান্তি বাহিনী তৈরি হয়ে গেল। শান্তি বাহিনী তৈরি তখন এই যে স্টোরি, that's the story happening in Bangladesh, but not only in Bangladesh, in other areas of the world. But to understand the conflict of Hamas and Israel, or Israel, how Israel is kind of grabbing lands, grab মানে হচ্ছে দখল করা, grabbing lands from all over the Palestine. এই জিনিসটা বুঝতে গেলে আমরা আমাদের এই প্যারালালটা বুঝতে পারি।
তার মানে কি আমাদেরও কিন্তু এই ব্যাপারটা এইরকম জিনিসটা আছে, অ্যান্ড উই হ্যাভ টু কনসিয়াসলি অলসো থিঙ্ক অ্যাবাউট ইট, ঠিক আছে? সো দিজ আর দি টাইপস অফ স্টোরি টেলিং. সো ইউ আর telling a story that has parallels with the topic you are trying to explain. All right? So, and by weaving together, I'm thinking of actually writing down the meaning of all these words that may be unknown to you guys, so that I will do it by next week, that I'll give you the words, so that when you are reading, you don't have to even have a trouble finding it with a dictionary. But you should, if you have not done it now. মানে এখন পর্যন্ত যদি না করে থাকো, তোমাদের উচিত কিন্তু এই ইসের মধ্যে এটা I will post it, then you go through it and you write down the meaning. So and other thing, এটা ইংরেজি শেখার জন্য খুবই helpful. Why? Because once you know the meaning of the word, you can use a synonym. Synonym মানে কি? সমার্থক একটা শব্দ, which is simpler and which may be better for you to remember. হ্যাঁ, আমরা হয়তো কোনো একটা খটমটে শব্দ শুনলাম, সেই শব্দটার এমন কিছু শব্দ আমি বের করে নিয়ে আসলাম যে শব্দটা দেখা যাচ্ছে যে অনেক বেশি মনে রাখা যায়, অনেক বেশি মনে রাখা যাচ্ছে. সো you are doing the you know the meaning of the word, but you are also remembering it, so that increases your vocabulary. To have to achieve a ability, a better ability to present, you also need some sort of vocabulary. ওই vocabulary গুলো আমাদেরকে অর্জন করতে হবে. হ্যাঁ, alright. So by weaving মানে কি? তোমরা শোনো না যে উইভিং মিলস, উইভ মানে হচ্ছে বোনা, হ্যাঁ, উইভার মানে তাঁতি, ঠিক আছে? অবশ্যই এখানে একটা মজার ব্যাপার আছে. দিজ ওয়ার দি কটেজ ইন্ডাস্ট্রিজ, কুটির শিল্প, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম এগুলো কিন্তু অনেকটা সেই সময়কারই. আমাদের এখনকার বাস্তবতায়, ইকোনমিক রিয়ালিটিতে উইভিং না, পিকচারটা বলা হয়েছে যে you have, these are the things you want to make your audience understand, but you are bringing in different things to make that make audience understand this stuff. মানে এখানে তুমি একটা কাল্পনিক জগৎ তৈরি করছো, কিন্তু ওই হার্ড ফ্যাক্ট যেগুলো বাস্তবের যে ফ্যাক্টসগুলো সেগুলোকে এক্সপ্লেইন করার জন্য. সো দ্যাট ইজ দি স্টোরি টেলিং. এখন কি পরিষ্কারভাবে কেউ ব্যাখ্যা করতে পারবা হোয়াট ইজ স্টোরি টেলিং? আই থিঙ্ক সো. লেটস হিয়ার ইট ইন বাংলা. অসুবিধা নেই, বাংলায় বলো. মানে কি, আমার কথা থেকে কি বুঝলা যে হোয়াট ইজ স্টোরি টেলিং? আমি একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিচ্ছি, আমি একটা কথা বলতেছি, তার মাঝে আমি কোনো একটা গল্প বললাম যেটা আমার প্রেজেন্টেশনের সাথে সম্পর্কযুক্ত এবং সেটা আমার অডিয়েন্সকে আকৃষ্ট করবে আমার প্রেজেন্টেশনের প্রতি. Very good. See, that's what we mean by storytelling. ঠিক আছে? So all you have to do, it doesn't have to be a very efficient, মানে খুব ভালো লেখক হতে হবে না তোমার এটার জন্য, but you have to know the context, যে কোন প্রেক্ষাপটে আমি এই গল্পটা বলবো এবং ওই গল্পটা রিলেভেন্ট কিনা, আমি যেই জিনিসটা প্রেজেন্ট করছি আমার মূল উদ্দেশ্য কিন্তু একটা থাকবেই. I have a central objective. For that objective, I have to get some stories so that the audience can really understand what I'm trying to tell them. ঠিক আছে? তোমাদের যদি ঠান্ডা লাগে তাহলে ওকে বলো যে এসিটা একটু কমিয়ে দেখ. হ্যাঁ, ঠিক আছে? So, by weaving together elements of a story, communications can make complex concept more understandable, memorable and impactful. এটাই আমি একটু আগে বললাম যে
যখন তুমি একটা প্রেজেন্টেশনকে একটা স্টোরির আদলে নিয়ে আসবা বা একটা স্টোরিকে কানেক্ট করবা সেটার সাথে, উইভিং মানে সাথে সাথে বুনছো, মানে হার্ড ফ্যাক্টস তুমি দিচ্ছ বাট এটার সাথে, যেমন এখানে আমরা এগুলো কি হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম মিনস হোয়াট, some kind of trend in your data, তাই না? So that histogram can be explained just by saying some economic history, যে অমুক সালে এত কিছু হয়েছিল, সো ওইটা ট্রেন্ড ছিল এরকম, বাট এইটা ট্রেন্ড হচ্ছে এরকম, সো উই আর সিইং এ রিভার্সাল অফ বাংলাদেশ ইকোনমি, এরকম একটা কিছু হয়তো আমি বললাম, ঠিক আছে? সো ইউ আর এবং এখানে যেটা হতে পারে যে you are bringing in some real life events, যে ইভেন্টটা এই ফ্যাক্টস অ্যান্ড ফিগারকে সাপোর্ট করে, ঠিক আছে? সো দ্যাটস হাউ ইউ আর ইনকর্পোরেট মানে ভেতরে নিয়ে আসা দ্য স্টোরি উইথ ইয়োর ডেটা অ্যান্ড হার্ড ফ্যাক্টস মানে যেগুলো রসকসহীন তথ্য, হ্যাঁ, এই তথ্যর সাথে তুমি মিলিয়ে ইউ আর প্রেজেন্টিং ইট অ্যান্ড দিস ইজ বিকামিং এ ডেলিশিয়াস প্রেজেন্টেশন। মানে খাবারে যেমন অনেক কিছু মিশিয়ে টিশিয়ে সামনে দিলে ইট বিকামস ভেরি, তোমাকে যদি আমি নর্মালি একটা কি বলবো, মনে করো টোস্ট বিস্কিট তোমাকে দেওয়া হচ্ছে, খটমটে মোটামুটি চলে, কিন্তু এর উপরে যদি আমি একটু জেলি মাখিয়ে দিই, so it becomes even more delicious. So it's the fact of that this is also a storytelling. So you guess it, you get it, right? By using something that is not originally part of that presentation, you are using it to make it more presentable, more understandable. So that is the storytelling. And that is impactful মানে হচ্ছে প্রভাব ফেলে। ওকে, আচ্ছা, ওকে, হোয়াট আর দি পারপাসেস, মানে আমরা কেন স্টোরি টেলিং ব্যবহার করতে পারি, হ্যাঁ? সো ফার্স্ট ওয়ান ইজ এনগেজমেন্ট, স্টোরিজ ক্যাপটিভেট অ্যান্ড মেনটেন দ্য অডিয়েন্সেস ইন্টারেস্ট, এনকারেজিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড ডিপার কানেকশন। তার মানে কি, when do you talk in a presentation? You usually talk when you understand the stuff. তার মানে কি, এটা তোমার কাছে পৌঁছেছে, then you feel like participating. তখন তুমি বলতে পারো যে ও আচ্ছা, ইয়েস, আমি এটা কথা বলতে পারবো, আচ্ছা স্যার যদি এটা এরকমভাবে হতো তাহলে কি হতো। সো ইউ আর থিঙ্কিং, সো দ্যাট শুড বি দ্য প্রাইমারি গোল, যে তোমাকে এনগেজ করা, তোমাকে একটা পার্টিকুলার টপিক নিয়ে চিন্তা করতে, রিয়েল টাইমে চিন্তা করতে বাধ্য করছি। বাধ্য করা কথাটা কাইন্ড অফ একটু হার্শ শোনায়, বাট আমি তোকে উৎসাহিত করছি। ওকে, মেমোরেবিলিটি, narratives are more memorable than straight facts. They can create an emotional imprint. Emotional imprint মানে হচ্ছে ছাপ। তুমি একটা মনে করো, if we talk about today's economy, inflation নিয়ে আমরা যদি কথা বলি, হ্যাঁ, যে আমাদের গত 12 বছর বা 20 বছরে জিনিসপত্রের দাম কিভাবে বেড়েছে, হ্যাঁ, সেটার একটা মনে করো তুলনা করতে গিয়ে আমি বললাম যে আগে আমরা যে কাজ করতাম সেটা হচ্ছে যে অর্গানিক মুরগি খেতাম, যেটা দেশি মুরগি খেতাম, এখন আর উই ক্যানট অ্যাফোর্ড ইট, এখন আমরা পাকিস্তানি মুরগি বা ব্রয়লার মুরগি এগুলো আমরা খেতে বাধ্য হচ্ছে। বা আগে আমরা দেশি মুরগির ডিম খেতাম, এখন দেশি মুরগির ডিম পাওয়াই যায় না। তো তাহলে কি হচ্ছে জিনিসটা, যে এই যে ইকোনমির যে খারাপ অবস্থা হচ্ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, সেটাকে তুমি কিছু কনক্রিট উদাহরণ দিয়ে, কনক্রিট একটা বাস্তব উদাহরণ দিয়ে তুমি অডিয়েন্সকে বুঝিয়ে দিচ্ছ। সো দ্যাট ইজ দি, এইটা করলে কি হবে, ইট ক্যান বি, এটা অনেকক্ষণ তোমার মাথায় থাকবে, যে একটা বাস্তব উদাহরণের কনটেক্সটে তোমার কাছে জিনিসটা পৌঁছাচ্ছে, তখন এটা তুমি আরও বেশি মনে রাখতে পারবে। এটাকে আমরা বলছি হলো মেমোরেবিলিটি, হ্যাঁ। আর ইমোশনাল ইমপ্রিন্ট মানে এটা তোমাকে ইমোশনালি এনগেজ করবে। ইমোশনালি এনগেজ করা মানে কি, যে তুমি আসলেই ফিল করছো যে হ্যাঁ, এটা কিন্তু চিন্তা করার একটা ব্যাপার।
হ্যাঁ, ইউ ক্যান রিলেট বেটার। হ্যাঁ, আর এবং এটা কি আমরা এই তথ্যটা আমরা রিটেইন এবং রিকল করতে চাই। আচ্ছা, যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে দ্য স্পিকার হ্যাজ টু বি ভেরি ভেরি কেয়ারফুল ইন মেকিং দি অডিয়েন্স রিটেইন হোয়াট এভার হি অর শি স্যাজ, যেগুলো নিয়ে কথা বলছে সেগুলো যাতে শেষ পর্যন্ত অডিয়েন্স মনে রাখতে পারে সেই জিনিসটা, এবং মানে প্রেজেন্টেশন শেষ হয়ে যাওয়ার পরেও যাতে মনে রাখতে পারে সেই ব্যাপারটা এই মেমোরেবিলিটিটা হেল্প করে। মানে তুমি আমার লেকচার থেকে বের হয়ে গিয়ে তুমি হয়তো সামনে যে কোনো একটা ঘটনা বা একটা কিছু দেখলে বলো যে ও আচ্ছা স্যার তো এটার কথাই বলেছিলেন। সো দ্যাট ইজ কল্ড দি ইমোশনাল ইমপ্রিন্ট। তোমার মনে একটা ছাপ পড়ে গেছে। ইমপ্রিন্ট মানে হচ্ছে ছাপ, ঠিক আছে? Emotional connection. Stories evoke emotion, allowing audience to empathize with the characters and the message being conveyed. এই যে আমরা গাজা নিয়ে কথা বলছি বা বিভিন্ন বিষয়ে উদাহরণ দিচ্ছি, তাতে কি হচ্ছে যে তোমার ভিতরে একটা জিনিস কি হচ্ছে যে এরা একটা মানবিক বিপর্যয়ের মুখোমুখি আছে। সো আমরা অ্যাজ আদার হিউম্যান বিইংস উই শুড কেয়ার। মানে কেয়ার মানে এই না যে এখনই দৌড় দিয়ে ওখানে তুমি যুদ্ধ করতে চলে গেলা বা টাকা পয়সা পাঠলা, কিন্তু স্টিল ইউ ফিল ব্যাড। তুমি ইসরায়েল সন্দেহে তোমার একটা মাথার ভেতরে এক ধরনের একটা যে মানে তারা যে একটা ক্রাইম করছে সেই জিনিসটা তোমার ভিতরে তৈরি হচ্ছে, ঠিক আছে? সো তার মানে কি যে প্যারালাল যদি থাকে যে কোনো স্টোরির, তুমি যদি মিলাতে পারো রিয়েল ওয়ার্ল্ডের সাথে, দ্যাট বিকামস মোর কানেকশনটা অনেক বেশি জোরালো কানেকশন হয়। সো অ্যানাদার থিং ইজ দ্যাট পারসুয়েশন মানে হচ্ছে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা। হ্যাঁ, সো আমি তোমাদেরকে যে কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছি, সেটার মাধ্যমে একটা কিছু করার জন্য যখন উৎসাহিত করতে পারছি, দ্যাট ইজ পারসুয়েশন। তার মানে কি, তখন আমাকে কী করতে হবে যে স্টোরি থেকে, আমরা যে কোনো একটা স্টোরি থেকে, যেমন আমরা গত ক্লাসে কি করেছি, ওবামার সম্বন্ধে কথা বলেছি, রাইট? সো ওবামার স্পিচটা অ্যানালাইজ করতে গিয়ে আমরা কি দেখলাম? কারো মনে পড়ে যারা ক্লাসে ছিলা? কি দেখলাম? সে ফার্স্ট কিভাবে স্টার্ট করেছে? সে প্রথমে বলছে যে আই এম ওয়ান অফ দ্যাম। ওবামা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম, ঠিক আছে? সো ওবামা 2004-এ when he became the presidential nominee মানে হচ্ছে ডেমোক্রেটিক পার্টি তাকে মনোনয়ন দিয়েছে, তখন সে একটা অ্যাকসেপ্টেন্স স্পিচ দিয়েছিল। ওইটার ভিতরে যে পারসুয়েসিভ এলিমেন্ট, সেটা কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে? এইটা তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, বাট আমি কিছু বলে দিচ্ছি, বাকিটা তোমরা বের করবা। সেটা হচ্ছে কি যে হি স্টার্টেড উইথ হিজ ফাদার। হিজ ফাদার ওয়াজ এ কেনিয়ান ফরেন স্টুডেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস। তার মানে কি, হি ওয়াজ নট রিয়েলি বর্ন, হি ইজ অ্যান আউটসাইডার, ইমিগ্রেন্ট। তার মানে কি, এটা কি বলছে, আমেরিকান সোসাইটিতে তুমি মানে 2-3 জেনারেশন পরের অনেককে পাবা যারা দে আর রিয়েল আমেরিকানস, বাট ওয়ের দেয়ার forefathers or their grandfathers came from, mostly from Europe and also other parts of the world. হ্যাঁ, ট্রাম্পের দাদা ছিল ইমিগ্রেন্ট। তারপরে যে জর্জ বুশ যে প্রেসিডেন্ট, তারাও কিন্তু কোথায়, তাদের ব্যাকগ্রাউন্ড কি? ট্রাম্পের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আইরিশ। আয়ারল্যান্ডে এইখানে আই এম টেলিং এ স্টোরি। আয়ারল্যান্ডে 1800s-এর মাঝামাঝি সময়ে একটা হয়, দুর্ভিক্ষ হয়। এটাকে বলা হয় পোটেটো ফেমিন মানে হচ্ছে দুর্ভিক্ষ। অনেকে হয়তো শুনে থাকতে পারো। এই দুর্ভিক্ষর সময় যেটা হয় যে প্রচুর লোকজন জমি হারায়, মানে যারা বড় বড় জমিদার ছিল তারা তখন আরেকটা ব্যাপার ঘটছিল যে তোমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমরা বুঝি কি শিল্প বিপ্লব, যে when all the industrial machineries were used to produce commodities. এর আগে কি ছিল? কুটির শিল্প, কটেজ ইন্ডাস্ট্রি, মানে মোটামুটি এক একটা প্রোডাকশন ইউনিট ছিল এরকম লাইক
10 or 12 workers and one probably master builder মানে যে হচ্ছে ওস্তাদ। আমরা এই বাংলাদেশে কিন্তু এগুলো ধোলাইখাল এইটি অনেক জায়গায় এগুলো দেখবা যে এরকমই আছে একজন ওস্তাদ মেকানিক, বাকিগুলো তার হেল্পিং হ্যান্ড, হ্যাঁ, সাইড কেক মানে হচ্ছে তার সহচর। সো হোয়াট হ্যাপেন্স, এই ধরনের এইগুলো থেকে শিল্প বিপ্লবের ফলে ম্যাসিভ প্রোডাকশনে চলে গেল। ফলে হলো কি, এরা চাকরি হারালো, মানে এদের জীবিকা শেষ। আমাদের মসলিন উইভার মানে তাঁতি যারা ছিল, তারাও কিন্তু দে লস্ট ইন দ্য সেম ম্যানার। কারণ কি, তখন ব্রিটিশরা চেয়েছে যে তাদের ব্রিটেন কিন্তু একটা ছোট্ট দেশ, খুব বড়সড় দেশ না, তাদের যে কাপড়ের কলগুলো তৈরি হচ্ছিল, টেক্সটাইল মিলস, ওগুলোর উৎপাদিত পণ্যের বাজার খোঁজার চেষ্টা করছিল তারা। এটা কিন্তু কলোনিয়ালিজমের একটা বিশাল ব্যাপার, যে তারা কোনো দেশ দখল করলে সেই দেশটাকে শুধু মানে ওই দেশের সম্পদ এক্সট্রাক্ট করে সেটা না, তারা ওই দেশের মার্কেটটাকে নিজেদের মার্কেটের সাথে ইন্টিগ্রেট করে নিয়ে ওইখানে তাদের পণ্য চালানোর চেষ্টা করে। এবং ব্রিটিশরা দে ডিড দ্য সেম থিং, দে ব্রট ইন চিপ ক্লোথস, ওইখানকার টেক্সটাইল মিলসের তৈরি, তারা এই বাজার সয়লাভ লাভ করে দিয়েছিল বাংলাদেশ এবং তৎকালীন ভারতবর্ষে। ফলে এই মসলিন শিল্পী বা বুনন শিল্পী যারা, দি উইভার্স, দে লস্ট দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকা হারিয়ে ফেললো তারা। সো দে কেম ব্যাক, দে ওয়েন্ট ব্যাক টু দি ভিলেজ। এই বইটাতে দেখবে যে সেটার একটা বর্ণনা আছে, হ্যাঁ, যে হ্যাঁ ওইটা শোনা যায় যে সিপাহীরা তাদেরকে এমনভাবে উৎপীড়ন করতো বিভিন্নভাবে, তাদের অনেক সময় বুড়ো আঙ্গুলি, এটা কিংবদন্তি, এটা ওরকম পরিষ্কার প্রমাণ পাওয়া যায় না, শোনা যায় আর কি, যে তাদের বুড়ো আঙ্গুল কেটে দিয়েছিল যাতে করে তারা বুনতে না পারে। তো ইয়েস, হ্যাঁ, আর নিচে হচ্ছে লেখকের নাম এম আকাশ। না লাগবে না, দিস ইজ ফর ইয়োর শৌখিন পড়াশোনার জন্য, যদি তুমি ইন্টারেস্টেড হও, মানে বাংলাদেশের ইকোনমি নিয়ে যদি ইন্টারেস্টেড হও, এই জন্য আই উইল বি গিভিং ইউ দিস সর্ট অফ সাজেশনস, মানে জাস্ট টু ইনক্রিজ ইয়োর জেনারেল নলেজ, হ্যাঁ। সো কারণ টু বি অ্যান ইফেক্টিভ প্রেজেন্টার ইউ হ্যাভ টু নো আ লট অফ জেনারেল নলেজ স্টাফ, ঠিক আছে? ইউ ক্যান টেল, আমি বিভিন্ন জায়গা থেকে উদাহরণ তুলে আনছি, কারণটা কি, আমার পড়াশোনার কারণে, ঠিক আছে? সো ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইটস মাচ বেটার ফর ইউ, হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলছিলাম, ওয়ের উই, আমরা কোথায় ছিলাম? এখানে আমাদের অর্গানাইজেশনাল কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আইরিশ ফেমিন যেটা হয়েছিল, সেইটা থেকে বাঁচার জন্য, তখন খাবার পাচ্ছিল না, তাদের পোটেটো উৎপাদন, ওদের মেইন ফুড ছিল, স্টেপল ফুড হচ্ছে পোটেটো, হ্যাঁ, আলু। তো এইটার উৎপাদন খুব কমে গিয়েছিল, তারপরে বোধহয় ড্রট ছিল, খরা ছিল, এবং জমিদাররা ওই টেক্সটাইল মিলসের জন্য তারা পশুচারণের, বিশেষ করে ভেড়ার উল করার জন্য, এই ভেড়ার জন্য প্রচুর জমি দখল করা শুরু করেছিল তারা, ঠিক আছে? তো ওইগুলোর মিলিত ফলাফলে প্রচুর ফার্মার, এদেরকে মানে স্মল টাইম ফার্মার বলতে পারো তুমি, পেজেন্টস বলে এদেরকে, হ্যাঁ। এই পেজেন্টস, দে লস্ট দেয়ার ল্যান্ড অ্যান্ড দে মাইগ্রেটেড টু দি ইউনাইটেড স্টেটস। এবং এরপরেও এইখান থেকে এই অব্যাহত ছিল। প্রথমে এসেছিল হলো ইংল্যান্ড থেকে, রাজার নিপীড়নে অনেকে পালিয়ে এসেছিল, তারপরে জার্মানি থেকে এসছে, ফ্রান্স থেকে এসছে, এরকম। এবং এরা যে জায়গায় গিয়েছে সেগুলো কি আসলে ব্যারেন ল্যান্ডস, খালি ল্যান্ড ছিল না। আমি তোমাদেরকে আরেকটা ক্লাসে বোধহয় বলেছিলাম, দেয়ার ওয়ার 90 মিলিয়ন রেড ইন্ডিয়ান্স ডিউরিং দ্য টাইম অফ কলম্বাসেস অ্যারাইভাল। কলম্বাসকে পর্তুগিজ নাবিক, এবং সে ওই সব দাগি, মজার ব্যাপার হলো এইগুলোও আমি মানে ইসের পড়ার মাধ্যমে জেনেছি। দেয়ার ইজ এ বুক কল্ড এ পিপলস হিস্ট্রি অফ দি ইউনাইটেড স্টেটস। ইন দ্যাট বুক, ওখানে কলম্বাসের সাথে ট্রাভেল করছিলেন বার্টালম দে লাস কাসাস, এটা হচ্ছে স্প্যানিশ একটা নাম, এক পাদ্রিতে বুঝি আমরা না, এই প্রিস্ট, এই ধর্মযাজক।
সে তার ডায়েরিতে সমস্ত কিছু লিখে রাখছিল যে কলম্বাস কী করছে, কলম্বাস নেমে কী করছে। সো কলম্বাস ফার্স্ট ল্যান্ডেড নিয়ার এখনকার যে হেইতি। তো ওই বইয়ের মধ্যে লেখক যেটা করেছেন ওই ধর্মযাজকের ডায়েরি থেকে সরাসরি উদ্ধৃতি দিয়ে ওইভাবে স্টোরিটা মানে কলম্বাসের আগমন থেকে শুরু করে আমেরিকার কি বলে একেবারে কারেন্ট টাইম পর্যন্ত। এই ভদ্রলোকের নাম হচ্ছে হাওয়ার্ড জিন। এই নোয়াম চমস্কির কথা বলেছিলাম না ক্লাসে, নোয়াম চমস্কির আরেক ফ্রেন্ড, হ্যাঁ, হাওয়ার্ড জিন মারা গেছেন 2013-তে। তো এই ভদ্রলোকের ওই কাহিনী দেখেই করেছেন। তো ওখানে কি হয়েছে যে বেসিক্যালি তারা এসছিল 50 জন মাত্র, হ্যাঁ। কলম্বাস ওয়াজ গিভেন 5 শিপস, 5টা শিপ তাকে দেওয়া হয়েছিল বাই রানী ইজাবেলা, কুইন ইজাবেলা। সে হচ্ছে কি, সে কিন্তু নটোরিয়াস কুখ্যাত কী কারণে, যে মুসলমান হত্যা করার জন্য। কর্ডোভা এবং অন্যান্য যেসব স্পেনের যেই এলাকাগুলোতে তোমার মুসলমানদের কালচারাল হেরিটেজই ছিল, এগুলো নষ্ট করার পেছনে সেই দায়ী। কিন্তু অত্যন্ত স্ট্রং মহিলা এবং অত্যন্ত ঝানু রাজনীতিবিদ টাইপের। তো সে কলম্বাস তার কাছে গিয়ে বলল যে ইউরোপ থেকে যেটা হয়েছিল, যে ইউরোপ তো ছোটো ছোটো দেশ, তারা দে র্যান আউট অফ দেয়ার, মানে খুব বেশি সম্পদ নাই, জাস্ট নিজেদের মধ্যে মারামারি করে 100 বছর ধরে তারা যুদ্ধ করছে নিজেদের। যদি ইউরোপের ইতিহাস দেখো, দে ট্রাই টু ভেঞ্চার আউট মানে বাইরে গিয়ে দেখার চেষ্টা করেছে। এই কাজে তাদেরকে হেল্প করেছে কোন টেকনোলজিগুলো, ওয়েপন্স টেকনোলজি, তারা প্রচুর এরকম অস্ত্র বানাতে পেরেছে, মাস্কেট রাইফেল। আর কি, সি নেভিগেশন হচ্ছে এই যে সমুদ্র পাড়ি দিয়ে যাওয়া বিভিন্ন জায়গায়। তখন এই যে আমরা যাদের নাম শুনি, ভাস্কো ডা গামা, ম্যাজেলান, কলম্বাসের পুরো নাম হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস, এরা বের হয়ে যায়। কলম্বাস এই তার সমুদ্রযাত্রা থেকে ফেরত গিয়ে রানীকে বলল, যে ইজাবেলাকে বলল যে ইফ ইউ ক্যান গিভ মি 5 ships I can bring you lots of gold from the new world. ওরা ইউরোপকে বলছিল ওল্ড ওয়ার্ল্ড, ওগুলো হচ্ছে নিউ ওয়ার্ল্ড। সো রানী বলছে ওকে ঠিক আছে, কিন্তু তাকে ওই 5টা শিপের মাঝি মাল্লা হিসেবে কাদেরকে দেওয়া হলো, গ্যাস হোয়াট, কারাগারে থাকা দাগি আসামিদের। সো দ্যাট তখন ওরা বললো যে আমার নৌবাহিনীর লোকজনকে নষ্ট না করে এগুলোকে পাঠিয়ে দেই, মারা গেলে মারা যাক, আমার তো এগুলোকে খাওয়ানোর থেকে আমি বেঁচে গেলাম। সো দ্যাট টাইপ অফ ক্লেভার অ্যান্ড কানিং লেডি ওয়াজ দ্যাট কুইন, হ্যাঁ। তো যাই হোক, তো ওই আর তাদের যে ফ্ল্যাগশিপ ছিল, ফ্ল্যাগশিপ হলো কি, যেটা আগে সবচেয়ে আগের জাহাজ যেটা, দ্যাট ইজ কল্ড সান্টা ম্যারিয়া, হ্যাঁ। ওই শিপে করে কলম্বাস আসছিল। কলম্বাস বহুদিন ধরে ট্রাভেল করছে, কিন্তু তীরের দেখা আর পায় না। তো এই শিপের ভিতরে যেসব দাগি আসামি ছিল, তারা বলছে কলম্বাসের এবার কল্লা উড়িয়ে দেব, বাট আমাদেরকে এইখানে নিয়ে আসছে, আমরা সমুদ্রে এখন না খেয়ে মারা পড়তে যাচ্ছি, না খেয়ে এইখানে ডুবে মারা পড়তে যাচ্ছি। পরে দেই স দি ল্যান্ড অফ হেইতি, এখনকার যে হেইতি, এটাকে ওরা বলতে হলো যে হিসপ্যানিওয়ালা। হেইতির উপকূল দেখে ওরা ওইখানে এসে ল্যান্ড করে। মানে ওইখানে তখন কারা ছিল, হ্যাঁ, আরাওয়াক ইন্ডিয়ান্স। আমি জাস্ট এটা একটা সিকোয়েন্স বর্ণনা করছি আর কি। আরাওয়াক ইন্ডিয়ান্স কালো লোকজন না, হেইতিতে আমরা এখন দেখি তো কালো লোকজন, তাই না? সো দিজ আরাওয়াক ইন্ডিয়ান্স ওয়ার ভেরি হসপিটেবল মানে কি, অতিথিপরায়ণ। তারা এই কলম্বাস এবং তার মাঝি মাল্লাদেরকে খাবার টাবার এই দিয়ে খুব হেল্প করলো। বাট কলম্বাস ইজ থিঙ্কিং, ওই যে তার পাদ্রি সেও লিখতেছে যে কলম্বাস চিন্তা করছে যে উই হ্যাভ মাস্কেট রাইফেলস অ্যান্ড দিজ ইন্ডিয়ান্স, তাদেরকে ইন্ডিয়ান কেন বলছে, তাদের কাছে বেতের তৈরি বর্ষা ছাড়া আর কিছু ছিল না। সো আমাদের 50 জন, ওদের 5000কে ইজি আমরা মেরে ফেলতে পারবো। অ্যান্ড দ্যাটস হোয়াট স্টার্টেড। এবং এই কাহিনী আরও এখানে বলার সুযোগ নাই, বাট 200 বছরের মধ্যে ওখানে আরাওয়াক ইন্ডিয়ানদের পুরো ভ্যানিশ হয়ে গেল, কেউ নাই আর ওখানে। মানে ওদেরকে বললো যে ওখানে একটা প্রদেশ ছিল যেখানে সোনা পাওয়া যেত, ইসের মধ্যে তোমার হয়তো দেখা যাচ্ছে যে তুমি খুঁড়ছো, মাটি খুঁড়ে সোনা পাওয়া যাচ্ছে। তো সে প্রত্যেক ফ্যামিলিকে বললো যে তোমাকে মাসে 1 আউন্স করে সোনা জমা দিতে হবে আমাদেরকে। তো
এটা প্লিজ গো আউটসাইড ইফ ইউ হ্যাভ টু টক ওভার দ্য টেলিফোন, ইট ইজ নট গুড। সো হোয়াট হ্যাপেন্স, ওইটার কারণে তারা যারা দিতে পারছিল না, কলম্বাস তাদেরকে হাত কেটে ফেলতো, মানে ভীষণ রকম শাস্তি। আসসালামু আলাইকুম। Killed almost people also fled, এই ইন্ডিয়ানরা, এবং তারা নিজেদের বাচ্চাদেরকে বিষ দিয়েও মেরে ফেলতে বাধ্য হয়েছে, ওদের সাথে পারছিল না, অত্যাচারে পারছিল না। তো কলম্বাস নাকি তার তলোয়ারের ধার পরীক্ষা করতে ইন্ডিয়ানদের উপরে এরকম করে। সো আমরা কলম্বাসকে কীভাবে চিনি, যে এক্সপ্লোরার, মানে পায়োনিয়ার, এই হিস্ট্রিতে এইভাবে আসছে। কারণ এই হিস্ট্রিগুলো কারা লিখেছে? ইউরোপিয়ানরা লিখেছে। সো দেয়ার ইজ দি আদার সাইড অফ দ্য হিস্ট্রি। সো এই যে মাইগ্রেশন, এই মাইগ্রেশনগুলো, তারপর তারা মেইনল্যান্ডের দিকে ভিতরে যায়। মেইনল্যান্ডে আরও 90 মিলিয়ন রেড ইন্ডিয়ান ছিল, বাট দে ওয়ার ড্রিভেন অফ দেয়ার ল্যান্ড। ড্রিভেন অফ মিনিং তাদেরকে আস্তে আস্তে চাপাতে 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 একেবারে সবচেয়ে খারাপ। এখন যদি আমেরিকাতে যাও, এদেরকে বলে রিজার্ভেশন। বিভিন্ন জায়গায় এরকম আমেরিকান ইন্ডিয়ানদেরকে আটকে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। তাদের কাছে এরকম অস্ত্র ছিল না, তো তারা ওই কী বলে পশু না, ওরা ওইখানে ওই বলা হয় যে অনেক আগে তোমার আফ্রিকা থেকে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে, তাই না, এরকম বলা হয়, যদিও আমরা তো ওইরকম সময় ছিলাম না। তো ওইখানে বিশাল মহাদেশ, তো নর্থ আমেরিকা কিন্তু বিশাল একটা জায়গা। তো সেখানে এইরকম 90 মিলিয়ন বিভিন্ন ট্রাইবে, গোত্রে বিভক্ত হয়ে এরকম ছিল। সেখান থেকে এই নামগুলো এসছে, যে আমরা কম্পিউটার সায়েন্সে ব্যবহার করি। অ্যাপাচি একটা ট্রাইবের নাম, ঠিক আছে। তারপরে তোমার অ্যাপাচি কিন্তু নর্মালি যেটা হয়েছে, ইসেরা হেলিকপ্টারের নাম রেখেছে অ্যাপাচি, আমাদের সার্ভারের নাম রেখেছে আমরা অ্যাপাচি। তারপরে মোহাহক, এটাও কিন্তু ইন্ডিয়ান, অথচ একটা টমাহক হচ্ছে একটা খুব শক্তিশালী মিসাইলের নাম রাখা হয়েছে, অথচ সেটা একটা ইন্ডিয়ান ট্রাইবের নাম, ঠিক আছে। সো দ্যাট মিনস আমি I'm telling you this story just to show you that knowing history helps you a lot. তোমার অনেক চোখের কি বলে সরে যাবে, ঠুলি সরে যাবে, যে if you are looking at world in a general point of view, সেটা যে আসলে রিয়ালিস্টিক, সে আসলে কী হয়েছিল সেই ব্যাপারটা তুমি বুঝতে পারবে। অ্যান্ড দ্যাট হেল্পস টু এনগেজ ইউর অডিয়েন্স। আমি তোমাদেরকে গল্প বলে এই জিনিসগুলোকে করার চেষ্টা করলাম, তাই না। অলদো সামটাইমস আমি অনেক কিছু একসাথে বলার চেষ্টা করেছি, বাট দ্যাট কাইন্ড অফ ক্রিয়েটেড সাম সর্ট অফ পারসুয়েশন, তাই না। তোমাদের মধ্যে অনেকে হয়তো চিন্তা করেছে যে আচ্ছা, এগুলো তো একটু পড়া যায়, এগুলো তো একটু জানা যায় অনেক। সো ইফ ইউ রিয়েলি হ্যাভ টাইম, আই উড সাজেস্ট ইউ টু রিড দ্যাট বুক। যদিও তোমাদের ইংরেজি পড়ার অভ্যাস অনেক কম, কিন্তু ওই বইটার নাম হচ্ছে এ পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস। আর লেখকের নাম হচ্ছে হাওয়ার্ড জিন। এটার পিডিএফ কপি বোধহয় আমার কাছে থাকতে পারে, আমি দেখব, আমার কাছে থাকতে পারে, নাহলেও তুমি এরকম পাবে। এই ভদ্রলোকের নাম হচ্ছে হাওয়ার্ড জিন। হি ইজ ওয়ান অফ দ্য ভেরি প্রোগ্রেসিভ হিস্টোরিয়ানস। মজার ব্যাপার হলো আমেরিকাতে লোকজন তাকে একটু কম চেনে, মানে মোটামুটি চেনে, খুব বেশি চেনে না, কিন্তু হ্যাঁ, হি ওয়াজ অ্যাকচুয়ালি বর্ন ইন রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, কিন্তু পরে মাইগ্রেট করেছে ওই ব্রুকলিন হচ্ছে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে মাইগ্রেট করেছে আর কি। তো বাট হি বিকেম এ ভেরি ভোকাল ভয়েস এগেনস্ট ওয়ার, যে কোনো ওয়ারের এগেনস্টে, যে এটা আমেরিকা কি করছে এগুলো নিয়ে আর কি। তো সেই কারণে আমেরিকার মেইন স্ট্রিম তাকে পছন্দ করে না, ঠিক আছে। বাট উই নো হি ইজ টেলিং দ্য ট্রুথ, হ্যাঁ, এবং অনেক রেফারেন্স দিয়ে করেছেন। ওকে, এটা কি একদম বন্ধ হয়ে গেছে?
একটু পজ করো তো, এটা একটু পজ করো।